আচ্ছা, আমাদের শিশুদের একদম প্রথম বইগুলো মানে একেবারে হাতে খড়ির বইগুলো ওগুলো দেখতে কেমন হয়? কি থাকে ওগুলোতে? শুধু অ আ ক খ? না, একদমই না। বরং বাংলাদেশের প্রাক প্রাথমিক স্তরের গল্পের বইগুলো যদি খেয়াল করে দেখি তাহলে দেখব ওগুলোতে খুব খুব সুকৌশলে জীবনের প্রথম পাঠগুলো বোনা আছে। তো চলুন আজ আমরা এই ব্যাপারটা একটু তলিয়ে দেখি, আবিষ্কার করার চেষ্টা করি কিভাবে এই আপাতদৃষ্টিতে সহজ সরল গল্পগুলো শিশুদের ভবিষ্যতের ভিতটা গড়ে দেয়। তো আজকের এই যাত্রায় আমরা ঠিক কি দেখব? আমরা মূলত ৪টা ধাপে এগোব। প্রথমে দেখব গল্পের মধ্যে দিয়ে একটা শিশুর জগৎ কিভাবে আঁকা হয়। এরপর আমরা প্রকৃতির সাথে তার পরিচয়ের দিকটা দেখব। তারপর আসবে নিজের যত্ন আর সুরক্ষার বিষয়গুলো। আর সবশেষে আমরা জানব একসাথে থাকার শক্তি মানে একতার গুরুত্বটা। একটা শিশুর পৃথিবীটা তো শুরু হয় তার চেনা জগৎ দিয়ে, তাই না? মানে তার বাড়ি আর পরিবার। এই গল্পগুলোও ঠিক সেখান থেকেই শুরু হয়, সবচেয়ে আপন আর পরিচিত পরিবেশটা থেকে। যেমন ধরুন আমাদের বাড়ি গল্পটার কথা। এখানে কি করা হয়েছে? একদিকে দেখানো হচ্ছে শহরের একটা পাকা বাড়ি, অন্যদিকে গ্রামের একটা টিনের ঘর। ব্যাপারটা কিন্তু শুধু দুটো বাড়ির ছবি দেখানো না, এর মাধ্যমে শিশুরা ছোটবেলাতে একটা দারুণ জিনিস শিখছে। শিখছে যে তাদের দেশটা কত বিচিত্র। এখানে নানারকম জীবনযাত্রা আছে, আর দুটোই আমাদের দেশের অংশ। আর আমরা আপনজন বইটা তো আরও ইন্টারেস্টিং। এটা কিন্তু শুধু কয়েকটা নতুন শব্দ শেখানোর জন্য না, এটা আসলে একটা শিশুর জন্য তার পুরো সামাজিক সম্পর্কের একটা ম্যাপ তৈরি করে দেওয়ার মতো। ভেবে দেখুন, দাদা দাদি, নানা নানি, চাচা ফুফু, মামা খালা, এই সব সম্পর্কের সাথে পরিচিত হয়ে সে আসলে তার ভালোবাসার আর সুরক্ষার বলয়টাকে চিনতে শিখছে, কারা তার আপনজন সেটা বুঝতে শিখছে। তো পরিবারের গণ্ডি পেরিয়ে যখন শিশুর জগৎটা আরেকটু বড় হয় তখন আসে স্কুলের প্রথম দিন। স্কুলের প্রথম দিন গল্পটা ঠিক সেই মুহূর্তটাকেই ধরেছে। শুরুতে একটু ভয়, একটু জড়তা তো থাকেই, কিন্তু নতুন বন্ধু আর নতুন কিছু শেখার আনন্দের মাধ্যমে সেই ভয়টা যে কেটে যেতে পারে সেই অসাধারণ শিক্ষাটাই এখানে দেয়া হয়। এবার তাহলে পরিবার থেকে বেরিয়ে প্রকৃতির দিকে যাওয়া যাক। এখন শিশুদের মনোযোগটা ঘরের ভেতর থেকে বাইরের দিকে নিয়ে যাওয়া হয়, মানে প্রকৃতির দিকে। এই গল্পগুলো তাদের শেখায় কিভাবে প্রকৃতির সাথে মিলেমিশে থাকতে হয়, তাকে পর্যবেক্ষণ করতে হয়। ছোট্ট পাখি গল্পটা দেখুন, এখানে কোনো লেখাই নেই, পুরোটা ছবি দিয়ে বলা। একটা ছোট্ট পাখিকে কেন্দ্র করে গল্পটা এগোয়, আর সেই পাখির জীবনচক্র দেখতে দেখতেই শিশুরা বুঝে যায় ঋতু পরিবর্তন কাকে বলে। কখন গাছে নতুন পাতা আসে, কখন ফুল ফোটে, আবার কখন সব পাতা ঝরে পড়ে। এই যে সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করার ক্ষমতা, সেটাই তাদের মধ্যে তৈরি হতে শুরু করে। এরপর আসে ঝড়ের পরে গল্পটা। এখানে একটা বাচ্চা ছেলে ঝড়ের পর একটা আহত পাখির ছানাকে খুঁজে পায়। তারপর সে কি করে? পরম মমতায় তাকে সুস্থ করে তোলে। অন্য একটা প্রাণের প্রতি এই যে একটা টান, এই যে ভালোবাসা আর সহমর্মিতা, এটাই কিন্তু এই গল্পের আসল শিক্ষা। ঐশীর ফুল গল্পে আমরা ঐশী নামের একটা ছোট্ট মেয়েকে দেখি। সে একটা চারাগাছকে খুব যত্ন করে বড় করে তোলে, প্রতিদিন পানি দেয়, আগাছা পরিষ্কার করে, আর তার এই যত্নের ফলেই গাছটা একদিন ফুলে ফুলে ভরে ওঠে। এই গল্পটা খুব সহজভাবে শিখিয়ে দেয় যে যত্ন আর ধৈর্যের ফল আসলে কতটা সুন্দর হয়। লাল পোকার গল্প বইটাতে অভিযোজন বা অ্যাডাপ্টেশনের মতো একটা জটিল বিষয়কে খুব সহজভাবে দেখানো হয়েছে। গল্পটা এমন, হঠাৎ বৃষ্টি নামলে একটা লাল পোকা প্রথমে ঘাসের নিচে আশ্রয় নেয়, তারপর একটা কাঁটাওয়ালা ডালে, কিন্তু কোনোটাতেই কাজ হয় না। শেষে সে একটা বড় কচু পাতা নিচে গিয়ে নিজেকে বাঁচায়। মানে প্রতিকূল পরিস্থিতিতে কিভাবে সঠিক সিদ্ধান্ত নিয়ে নিজেকে খাপ খাইয়ে নিতে হয়, এটাই তার জীবনের প্রথম পার্ট। তো বাইরের জগৎটা চেনার পর এবার ফোকাসটা আসছে শিশুর নিজের ওপর। এই পর্বের গল্পগুলো তাকে ব্যক্তিগত দায়িত্ববোধ আর নিজেকে সুরক্ষিত রাখার কিছু জরুরি কৌশল শেখায়। গুছিয়ে রাখি গল্পটা খুব সাধারণ, কিন্তু এর মেসেজটা খুব গভীর। অপুর খেলনাগুলো যখন এদিক ওদিক ছড়ানো ছিটানো, তখন সেগুলোকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানে আসলে গোছানোকে একটা কঠিন কাজ হিসেবে দেখানো হয়নি, বরং নিজের জিনিসকে ভালোবাসা, যত্ন করা, এই সহজ অনুভূতিটাই তুলে ধরা হয়েছে। আর এভাবেই কিন্তু দায়িত্ববোধের প্রথম পাঠটা শুরু হয়। আচ্ছা, এবার আসা যাক সাব্বাস সাবধানী বইটার কথায়। এটা কিন্তু শিশুদের জন্য খুবই খুবই জরুরি কিছু শিক্ষা দেয়। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এটা ছড়ার ছন্দে ছন্দে জীবনের প্রথম সেফটি রুলসগুলো শিখিয়ে দেয়। যেমন রাস্তা পার হওয়ার সময় কি করতে হবে, ডানে তাকাই বামে তাকাই, এই সহজ দুটো লাইন এমনভাবে শেখানো হয় যা ওদের মাথায় একদম গেঁথে যায়। ওই একই বইতে আরেকটা খুব জরুরি কথা বলা আছে, পানি থেকে সাবধান থাকার নিয়ম। পানিতে নামব বড়দের সাথে। মাত্রই একটা বাক্য,
কিন্তু এর মাধ্যমে শিশুদেরকে খুব পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হয় যে পুকুর, নদী বা অন্য কোনো জলাশয়ের কাছে বড়দের ছাড়া যাওয়াটা কতটা বিপজ্জনক হতে পারে। কিন্তু এখানেই শেষ না, বইটা আরও অনেক কিছু নিয়ে সতর্ক করে, যেমন ঘুড়ি উড়াতে হবে খোলা মাঠে, অচেনা কেউ কিছু দিলে সেটা নেওয়া যাবে না, ভেজা মেঝেতে সাবধানে চলতে হবে, আর অবশ্যই আগুন বা যে কোনো ধারালো জিনিস থেকে দূরে থাকতে হবে। এভাবেই ধাপে ধাপে তাদের মধ্যে একটা সার্বিক নিরাপত্তা সচেতনতা তৈরি হয়। আর সবকিছুর শেষে শিশুরা শেখে সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক শিক্ষাটা, একসাথে থাকার শক্তি, মানে একতা। এই যেমন পুটু আর গুটুর গল্পটা। ছবিটা একবার কল্পনা করুন তো, একটা ছোট মাছ পুটু যখন একা একা ঘুরছে, তখন একটা বড় মাছ গুটু তাকে তাড়া করছে, বেচারা ভয়ে অস্থির। কিন্তু পরের ছবিতেই যখন পুটু তার সব বন্ধুদের নিয়ে একসাথে ঝাঁক বেঁধে আসছে, তখন কি হচ্ছে? সেই বড় মাছটাই ভয়ে পালিয়ে যাচ্ছে। একতাই বল, এই কথাটা বোঝানোর জন্য এর থেকে সহজ আর সুন্দর উদাহরণ আর হয় না, তাই না? তার মানে এই যে 10টা বইয়ের কথা আমরা বললাম, এগুলো কিন্তু 10টা আলাদা গল্প নয়, বরং এগুলো একটা সম্পূর্ণ শিক্ষা দর্শনের অংশ। প্রত্যেকটা গল্প ধাপে ধাপে এমন একজন মানুষ তৈরির ভিত গড়ে দেয় যে হবে সহানুভূতিশীল, দায়িত্ববান এবং একটা ঐক্যবদ্ধ সমাজের অংশীদার। তো সব শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, সহানুভূতি, দায়িত্ববোধ আর একতার মতো এই ফাউন্ডেশনাল লেসনগুলো আজকের এই ডিজিটাল যুগে বেড়ে ওঠা শিশুদের মনে কতটা গভীর ছাপ ফেলছে? তাদের ভবিষ্যৎটা গড়ে তোলার ক্ষেত্রে এই সহজ সরল গল্পগুলোর আসল শক্তিটা ঠিক কতটুকু? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।